সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রমজানের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান প্রাণ গুঁড়া মশলা নিবেদিত রমজানের স্বাস্থ্য কথার আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, চুল এই বিষয়টির প্রতি আমরা সবাই খুব সেনসিটিভ। চুল ভালোবাসি না এমন মানুষ কিন্তু নেই। নিজের মাথায় চুল দেখতে কেই না ভালোবাসি, কিন্তু অনেকেরই যাদের মাথায় চুল নেই, মেডিকেল সায়েন্স বলছে আপনার এই ইচ্ছাই বা অপূর্ণ থাকবে কেন। সেজন্য মেডিকেল সায়েন্সের আধুনিক আবিষ্কার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আছে। দর্শক, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে আপনাদের অনেকেরই অনেক প্রশ্ন আছে, অনেক জিজ্ঞাসা আছে, তাই এই বিষয়টা নিয়ে আজকে ডিটেলস কথা বলবো। আর কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে একজন অত্যন্ত বিজ্ঞ, সম্মানিত একজন অভিজ্ঞ চিকিৎসক কে আছেন আমাদের সাথে, পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার সাইদ আহমেদ সিদ্দিকী, যিনি প্লাস্টিক ও কসমেটিক সার্জন, কসমেটিক সার্জারি সেন্টার, ঢাকা। নিয়ে যাচ্ছি অতিথির কাছে, কিন্তু দর্শক বলে যায় যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের থাকে, অর্থাৎ প্লাস্টিক হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, কোনো তথ্য জানার থাকে বা কোনো কিছু আমাদের সাথে শেয়ার করার থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, স্ক্রলে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে। স্যার, স্বাগত আমাদের আজকের পর্বে, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। জি, খুব সুন্দর আর গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা আসলে আলোচনায় বসেছি, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। শুরুতে স্যার একটু আসতে চাই আমার দর্শকদের উদ্দেশ্যে, একটু জানতে চাই যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আসলে কি? এটা একটা কসমেটিক সার্জারি, এবং যেহেতু কসমেটিক সার্জারি প্লাস্টিক সার্জারির অন্তর্ভুক্ত, এটা ডেফিনেটলি একটা প্লাস্টিক সার্জারি। কিন্তু এটার উদ্দেশ্য হচ্ছে টাক মাথায় চুল লাগিয়ে নেওয়া সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে, এবং এটা আমরা পেশেন্টের এক্সামিন করার পর দেখি যে কী ধরনের হেয়ার লস, সেটার উপর ডিপেন্ড করে আমরা ডিসাইড করি যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে ওই পেশেন্টের উপকার আসবে কিনা। আচ্ছা স্যার, এবার একটু আসতে চাই যে কারা আসলে, কোন বয়সের মানুষ এই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে পারে বা কোনো ব্যারিয়ার আছে কিনা, এই ধরনের প্রশ্ন আসলে থাকে। কিছু রেগুলেশনস তো মেনে চলতে হয়। আচ্ছা, আমরা বলি যে 20-র উপরে হলে তখন আমরা এটা কনসিডার করি, প্রেফারেবলি 22-র উপরে হলে। ইউজুয়ালি ইয়াং অ্যাডাল্ট মেলস বা ছেলেদের অনেক সময় দেখা যায় যে জেনেটিক কারণে চুল পড়ে যায় এবং সামনেরটা পুরো খালি হয়ে যাচ্ছে প্রথমে, কিছুদিন পরে দেখা যাচ্ছে মাথার পিছনটাতেও ক্রাউন যেটা বলি সেখানেও খালি হয়ে যাচ্ছে, এবং অনেকের পর্যায়ক্রমে সম্পূর্ণটা খালি হয়ে যাচ্ছে। ছোট্ট একটা ব্যান্ড থাকছে পিছনে আর সাইডে। এটাকে আমরা টিপিক্যালি দেখলে বুঝতে পারি, এটাকে আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলি। আচ্ছা স্যার, এই ধরনের পেশেন্ট যখন আপনাদের কাছে আসেন, শুরুতেই আপনারা তাদেরকে মানে কি করেন, কিভাবে অ্যানালাইসিস করেন? যখন হেয়ার ফল নিয়ে একটা পেশেন্ট আসে আমাদের কাছে, পুরুষ হোক মহিলা হোক, দুই সাইডেই আমরা দেখি হেয়ার লসের ব্যাপারে। মহিলাদের ক্ষেত্রেও এরকম জেনেটিক রিজনে হেয়ার ফল হয়, তা আগে আমরা ডায়াগনোসিসটা এস্টাবলিশ করি যে এটা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া কিনা। ছেলেদের মেজরিটি অফ দ্য কেসেস ছেলেদের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া পাই আমরা। সেক্ষেত্রে সরাসরি আমরা পেশেন্টসদের অ্যাডভাইস করি যে হেয়ার রিপ্লেসমেন্ট উইথ হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারলেই ভালো। আচ্ছা, কারণ আমরা জানি যে এটা নন সার্জিক্যাল কোনো চিকিৎসাতে এটা রেজাল্ট ভালো আসে না। আচ্ছা স্যার, এই কারণে যে বিষয়টা যে অনেকেই মনে করেন যাদের কিনা জেনেটিক্যালি যাদের চুল পড়ে যাচ্ছে, আসলে এই চুল কখনোই আর গজাবে না বা এই চুলের ট্রিটমেন্ট আসলে ওয়ার্ল্ডে নেই। আপনি বলছেন যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে সেই বিষয়টাকে আসলে সমাধান করা যায়, আসলে এটা সাকসেস রেটটা কত যদি একটু বলতেন? সাকসেস রেট আমি বলবো 100%। অনেক কম সার্জারি আছে যেটাতে সার্জনরা এতটা কনফিডেন্স নিয়ে পেশেন্টদের বলতে পারে। তো আমরা প্লাস্টিক সার্জনস যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করি, আমরা অনেক কনফিডেন্স নিয়ে পেশেন্টসদের বলতে পারি যে এখানে রেজাল্টস খুব সুন্দর পাওয়া যায়, এবং লং টার্ম রেজাল্টসগুলো লং টার্ম, দ্যাট ইজ অনেক বছর পরেও এই হেয়ারসগুলা টিপিক্যালি নর্মালি গ্রো করতে থাকে। আচ্ছা স্যার, আপনি তো দীর্ঘদিন ধরে এই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করছেন, আপনার অভিজ্ঞতা আসলে কত বছরের যদি একটু শেয়ার করতেন? আমরা 2006 থেকে এখানে বাংলাদেশে হেয়ার ট্রান্সপ্লান্ট করছি। প্রথম দিকে আমরা সংখ্যা কম ছিল, বিকজ পেশেন্টসরাও স্কেপটিক্যাল ছিল, ভয় পেত যে এটাতে কোনো ক্ষতি হবে কিনা, এই ধরনের। আমাদের এক্সপিরিয়েন্সও অতটা বেশি ছিল না। তো আস্তে আস্তে এখন আমার মনে হয় যে অনেক পেশেন্টরাই এটার ব্যাপারে বেশ কিছুটা জানে ইন্টারনেটের মাধ্যমে, ডাক্তারদের সাথে কথা বলে।
তো যে কারণে এখন অনেকেই হেয়ার ট্রান্সপ্লান্ট করতে এই বিষয়টা এখন ফ্রেন্ডলি হয়ে গেছে মানুষের কাছে। স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই যে মানের ব্যাপারটা, হেয়ার ট্রান্সপ্লান্ট বা এই ধরনের সার্জারিগুলোর ক্ষেত্রে মানুষ সাধারণত একটু বাইরের দেশের প্রতি ঝোঁকার একটা টেন্ডেন্সি থাকে, কারণ তারা মনে করে যে ইন্টারন্যাশনাল মানের বা যে পারফেক্ট মানটা থাকার কথা সেটা আমাদের দেশে হচ্ছে কি হচ্ছে না। আমি তো জানি যে আপনি দীর্ঘদিন ধরে এই বিষয়টা সফলতার সাথে করছেন, সেই বিষয়টা যদি একটু বলতেন, মানের বিষয়টা। আমরা শুধু হেয়ার ট্রান্সপ্লান্ট না, এখানে ফুল স্পেকট্রাম অফ কসমেটিক সার্জারি, যেরকম আমি আরও কিছু সার্জারির নাম বলি, যেরকম নাকের রাইনোপ্লাস্টি বলেন, ফেস লিফট অপারেশন বলেন, ব্রেস্ট ইমপ্লান্ট সার্জারি বলেন, পেটের লাইপোসাকশন বা টামিটাক সার্জারি বলেন, সবগুলোই আমাদের সেন্টারে নিয়মিত আমরা করছি। আচ্ছা। এবং এখানে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রেজাল্ট দিতে পারছি বলেই পেশেন্টসরা আমাদের কনফিডেন্স পায় আসতে এবং তাদের আত্মীয় স্বজন নিয়ে আসে। স্যার, এবার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আসতে চাই, সেটা হচ্ছে পেশেন্টরা সবসময় জানতে চান হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কি আমার মাথা, যেহেতু মাথা এখানে তো আমাদের ব্রেইন থাকে, এখানে টাচ করার কোনো ব্যাপার আছে কিনা, বা আমি পাগল হয়ে যাব কিনা, বা আমার ব্রেইনে কোনো ধরনের ইফেক্ট আসবে কিনা, এই বিষয়গুলো যদি একটু বলতেন। সেটার কোনোই সুযোগ নাই, কারণ এখানে আমরা সবসময় বলি যে মাথার যেই স্কিনটা আমরা ধরি ওইটাতে 5টা লেয়ার আছে। আমরা মেডিকেলি যখন এক্সামিন করি তখন দেখা যায় 5 লেয়ার্স আছে। তারপরে হচ্ছে হাড়টা, দ্যাট ইজ দ্য স্কাল বোন, তার ভেতরে হচ্ছে ব্রেইন। তো হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা জাস্ট ফার্স্ট একটা লেয়ারের মধ্যে কাজ করি, জাস্ট 4-5 মিলিমিটার, নট ইভেন 1 সেন্টিমিটার। তো যে কারণে এটা এতই এক্সটার্নাল একটা কাজ এবং এতই লোকাল অ্যানেস্থেটিক দিয়ে আমরা করি, পেশেন্ট জাগনা থাকে, কোনো ব্যথা পায় না। তো যে কারণে পেশেন্টের অন্যদিকে কোনো ক্ষতি হওয়ার কোনো সুযোগ নাই। মানে শরীরের স্কিন যেমন মাথার স্কিনের উপরে আপনারা এই কাজটা করে থাকেন, একেবারে স্কিনের উপরে। স্যার, আমি জানি যে আপনার কাছে কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো প্রসিডিওরে আপনার কাজ করে, কারণ অনেকেরই ধারণা হয় হয়তো অনেক বড় বড় নিডলস দিয়ে হয়তো আমার মাথার ভিতরে কিছু করা হবে, একটু যদি বুঝিয়ে বলতেন বিষয়টা। আমি জানি না, ক্যামেরা ক্লোজ আপ করলে হয়তো বোঝা যাবে। এখানে আমার হাতে যেই যন্ত্রটা আছে, দিস ইজ কল্ড আ স্লিট। স্লিট মানে একটা ছোট্ট ছুরির মতন আগা আছে এটার মধ্যে, টিপ, ওটার ধার ভেরি শার্প, 4 মিলিমিটার বা 5 মিলিমিটার লেংথ, এবং উইডথ হচ্ছে 1.8 মিলিমিটার। তো এইটা দিয়ে আমরা ওই ছোট্ট ছোট্ট হোলসের মতন, স্লিটসের মতন করে নিই, যেটার মধ্যে ওই একটা বা দুইটা চুলের গ্রাফট বসিয়ে দেই। তো এই স্লিটস আছে বিভিন্ন সাইজের। কোথা থেকে নিচ্ছেন? গ্রাফটসটা আমরা পিছন থেকে নেই, পিছন থেকে নেই, ওই পার্সোনারি বডি থেকে ওই পেশেন্ট নিজের পিছন থেকে নেই। আর এই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে ইমপ্লান্টিং ফোরসেপস। তো এটার আগাটা দেখবেন খুবই সূক্ষ্ম এবং ভেরি ফাইন। এটা অন্যান্য অপারেশনের সময় যে ফোরসেপস ইউজ করি সেটার থেকে এটা একটু ভিন্ন। তো এটা যাতে গ্রাফটগুলো খুব অ্যাকুরেটলি ধরে ওই স্লিটসগুলোর মধ্যে বসিয়ে দেওয়া যায়। তো এটা খুব ওয়েল ট্রেইনড হাত দরকার হয়, মানে যারা কিনা অনেক বেশি বেশি করেছেন, করছে, তাদের জন্য এটা তাহলে পারফেক্টলি ইমপ্লান্ট করেছে। এটা হচ্ছে ইমপ্লান্টিং ফোরসেপস। আর পিছন থেকে নিতে হয় বিকজ পিছনে আমরা সব সময় দেখি যে একটা ব্যান্ড অফ হেয়ার থেকে যায়। স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই, আসলে আমরা যতই বলি না কেন মানুষ এই বিষয়গুলো বুঝতে পারে না বা বুঝতে কষ্ট হয়। সেক্ষেত্রে যদি আমরা কিছু ভিডিও ফুটেজ বা পিকচার্স দেখি তাহলে হয়তো সবার জন্য একটু কনসেপশন ক্লিয়ার হতে সুবিধা হবে। আমাদের কালেকশনে কিছু ছবি আছে, আমরা কিছু ছবি দেখে আপনার কাছ থেকে শুনবো যে আসলে বিষয়গুলো কি হচ্ছে এই ছবির মধ্যে। এগুলা সবগুলোই আমাদের সেন্টারে করা হেয়ার ট্রান্সপ্লান্ট। এই পেশেন্টের যেরকম 1 বছর পরের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার জন্য টেম্পোরাল বল্ডনেস হয়ে গেছিল। তারপর এই ধরনের পেশেন্টসই আমরা বেশি পাই। এর চেয়ে বেশি হেয়ার লস নিয়েও আছে। এর পরের ছবিটা যদি দেখা যায়, এটাও ইয়াং একটা ছেলে, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। তো এই পেশেন্টের যেখানে চুল দেওয়া হয়েছে এগুলো এখনো পুরোপুরি বড় হয়নি, ইটস অনলি 6 মান্থস, 6 মাস পরের ছবি। 1 বছর পরের ছবি হলে তখন আরো, এটা যেরকম 9 মাস পরের ছবি, এটা অন্য আরেকটা পেশেন্ট আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। দেখে বুঝার কোনো উপায় থাকে না যে অ্যাকচুয়ালি কোনো ন্যাচারাল একটা লুক পাওয়া যায়। এই পেশেন্টও যেরকম 1 বছর পরের ছবি, হ্যাঁ, অনেকখানি জায়গাতে আমরা গ্রাফটিং করতে হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্ট। এখানে এফইউটি সিস্টেমে যখন আমরা স্ট্রিপ নিয়ে করি তখন এরকম একটা এরিয়া আমরা হেয়ার বিয়ারিং স্ক্যাল্প বা স্কিন নিয়ে ওখান থেকে গ্রাফট তৈরি করি। আচ্ছা, মানে ওই পেশেন্টের পিছন থেকে নিয়েই আপনি সামনে। এবং ডান দিকের যেই ছবিটা, এটা 3 মাস পরের ছবি, ওই আগের, ওখানে দাগ দেখা যায় না, সেটার জন্য ওই ছবিটা দেখানো আর কি। এই পেশেন্টও 1 বছর পরের ছবি। তা 1 বছর হয়ে গেলে তখন চুলগুলো বড় হয়ে যায়, আঁচড়াতে পারে
এবং ইট লুকস ভেরি ন্যাচারাল। এগুলো আগের দেখানোর মতোই হয়ে যাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে যে দেখে কেউ ধরতে পারবে না, যদি কেউ বলে না দেয় তাহলে বোঝায় না। এগুলা গ্রাফটস। আমরা যখন ওই চুলগুলা নেই পিছন থেকে, এগুলা গ্রাফট আকারে নেই, দ্যাট ইজ চুলের আশের পাশে কিছু টিস্যু সহ। এগুলা ম্যাগনিফিকেশনে দেখানো যাচ্ছে, অনেক বড় লাগছে দেখে আর কি। আর এই পেশেন্টেরও অ্যাবাউট 1.5 ইয়ার পরে চুলগুলা। তো প্রতিটা গ্রাফটে আমি বলে রাখি একটা বা দুটা চুল থাকে। আচ্ছা তো যখন আমরা গ্রাফটস দেই তখন ইট গ্রোজ ন্যাচারালি। এখানে আপনার একটা ভিডিও ক্লিপও আমরা দেখতে পারবো। এটা এফইউই সিস্টেমে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করা। এই মেশিনটা এই পদ্ধতিটা কি সেফ? না, দুটাই সেফ। আচ্ছা। দুটার ইন্ডিকেশনস আছে, মিক্স করেও করা যায়। এটা হচ্ছে স্লিট, যেটা আমরা আগে দেখিয়েছি, আচ্ছা, যেটা দিয়ে আমরা সাইটস তৈরি করি। আর এগুলা হচ্ছে পাঞ্চ দিয়ে আমরা গ্রাফটস তুলে নিচ্ছি। একটু হেজি করে নেওয়া হয়েছে যাতে এরকম হেজিটেশন না আসে, অনেক পেশেন্ট ভয় পেতে পারে। তো এই স্লিটস গ্রাফটসগুলো আমরা ফোরসেপস দিয়ে তুলে নিচ্ছি। এক একটা গ্রাফটে আমরা আগেই বলেছি একটা বা দুটা চুল থাকে। ওই গ্রাফটগুলোকে আমরা বুনে দিচ্ছি ওই ফোরসেপসগুলো দিয়ে। এই ক্ষেত্রে যেরকম আইব্রাউজে হেয়ার লস ছিল এই মেয়েটার, তো এই মেয়েটার আইব্রাউজগুলোতে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি। আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা প্রসিডিওর আসলে দেখলাম। আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা যতটা ভয়ঙ্কর মনে হতো, বিষয়টা আসলে মোটেই ওরকম না। একটু স্যার একটু দেখলাম যে অনেকের অনেক বড় চুল নেই, অনেক বড় একটা গ্যাপ আছে, সেখানেও আপনি ট্রান্সপ্লান্ট করতে পারছেন। আসলে এই ধরনের কোনো অ্যাকচুয়ালি অনেক বড় এরিয়া যাদের গ্রেড 6 বা 7 নরউড ক্লাসিফিকেশন আমরা বলি, সেই অ্যালোপেশিয়াগুলোকে আমরা দুটা সিটিংয়ে করি। ফার্স্ট সিটিংয়ে আমরা সবটুকু ভরার চেষ্টা করি না, কারণ তখন গ্রাফটস লস হওয়ার চান্স থাকে। তো আমরা ফ্রন্টাল এরিয়াটার গুরুত্ব বেশি দেই, তো আমরা ফ্রন্টাল এরিয়াটা আগে ভরাট করে দিই। আর ক্রাউনের একটা ছোট স্ট্রিপ আমরা করে দিই। স্যার আপনি দেখলাম যে আইব্রোজেও ইমপ্ল্যান্ট করছেন, কম লাগে, গ্রাফটস লাগে। এটাও পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল, আইব্রোজে অবশ্যই পসিবল। স্যার কিছু কমন কোশ্চেন আসতে চাই, সেটা হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে যে আমার তো এই চুলগুলোই পড়ে গিয়েছিল, সো এখন ট্রান্সপ্লান্ট করার পর এটা কতদিন থাকবে বা পড়ে যাবে কিনা? এইটা একটা ভয় থাকে পেশেন্টসদের, আমরা ওটা ক্ল্যারিফাই করে দিই যে অ্যাকচুয়ালি যেই চুলগুলো আমরা ইউজ করছি গ্রাফট হিসেবে, সেগুলো হচ্ছে পার্মানেন্ট জোনের চুল। তো পার্মানেন্ট জোনের চুলগুলার গোড়াগুলা ইজ নট সেন্সিটিভ টু মেল হরমোনস, যেটার কারণে সামনের চুলগুলো পড়ে যায়। তো আমরা যখন এই গ্রাফটগুলো সামনে বুনে দিই, তখন এই গ্রাফটগুলো যখন গ্রো করে চুল, তো সেই চুলগুলো আর পড়ে যায় না। ইভেন মেল হরমোনস বডিতে সার্কুলেট করছে, তারপরেও আমরা দেখেছি বছরকে বছর রেজাল্ট থাকে, বছরের পর বছর থাকছে। স্যার এবার কিছু কোশ্চেন, সেটা হচ্ছে যে হসপিটালে কি আমরা যে দেখলাম এটা একটা সার্জিক্যাল প্রসিডিউর, অনেকে ভাববে যে আমার পেইন হবে কিনা, মানে ব্যথাযুক্ত কোনো চিকিৎসা কিনা? আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে কাজ করি, দ্যাট ইজ এখানে নার্ভ ব্লকস দিয়ে নেই, যে কারণে পেশেন্ট ডিউরিং অপারেশন কোনো ব্যথা পায় না। আর পোস্ট অপারেটিভলি আমরা ব্যথার কিছু ওষুধ দিয়ে দিই কয়েকটা দিনের জন্যে, তো ওরকম ব্যথা কমপ্লেইন করে না কেউ। আচ্ছা স্যার, এই প্রসিডিউরে কি হসপিটালে থাকার প্রয়োজন আছে কিনা? না, হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না। সকালে আসে, অনেক সময় লাগে, অপারেশনটা অ্যাভারেজে 6 ঘন্টা সময় লাগে, কিন্তু এই সন্ধ্যার সময় চলে যেতে পারে। অনেকেই জানতে চান যে এই ট্রান্সপ্লান্ট করার পর তার দৈনন্দিন কাজে কোনো ধরনের ব্যাঘাত হবে কিনা, বা সে তার ডেইলি অ্যাক্টিভিটিস, জব, যে বিজনেস করেন সেগুলো সে কন্টিনিউ করতে পারবে কিনা? সেটা অবশ্যই কোনো সমস্যা হবে না, কারণ আমরা যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করি পেশেন্টসদের বলি যে যেদিন সার্জারি হয় সেদিন এবং তারপরের দিন 2টা দিন ছুটি নিতে। তো একটা দিন গ্যাপ থাকলে তখন থার্ড ডেতে অনেকেই অফিসে যেতে পারে বা বাইরে যেতে পারে। শাওয়ারটা আমরা ইউজুয়ালি একদিন পরেই হেড ওয়াশ দিয়ে দিই, আমরা একদিন পরেই নিতে পারবে। হ্যাঁ, কেউ 2 দিন পরে নেয়, কিন্তু একদিন পরেও দেওয়া যায়। আমরা প্রথম হেড ওয়াশটা আমরা আমাদের সার্জিক্যাল টিম থেকে দিয়ে দিই, যাতে গ্রাফটগুলো ডিসপ্লেস না হয়ে যাওয়ার চান্স থাকে। তারপর থেকে পেশেন্ট নিজেই শ্যাম্পু ইউজ করতে পারে, নিজেই গোসল করতে পারে রেগুলারলি। আচ্ছা স্যার, আমরা এবার বিষয়টা আসতে চাই যে আমরা তো অনেকগুলো সার্জারির ছবি দেখলাম, এগুলো তো আপনি কসমেটিক সার্জারি সেন্টারে করেছেন। হ্যাঁ, আমাদের সেন্টারে করেছেন, তারপরে আমাদের দেশেই হচ্ছে। সেক্ষেত্রে হসপিটাল স্টেট তো কোনো ব্যাপার না, হসপিটালে থাকতে হয় না, এটা আউটপেশেন্টস সার্ভিস। সকালে 10টার সময় আমরা স্টার্ট করি, 4টা 5টা বেজে যায় শেষ হতে হতে।
তারপরে আধা ঘন্টা একটু রেস্ট নেয়, একটু চা খেতে দেই পেশেন্ট, দেন হি গোস হোম। একটু এক্সপেরিয়েন্সের ব্যাপারটা আসতে চাই স্যার। অনেকে ধারণা করেন যে প্লাস্টিক সার্জন এবং কসমেটিক সার্জনদের কাছে গেলে অনেক এক্সপেন্ডিচার অ্যাকচুয়ালি টাইম অফ সার্জারির উপরে অনেকটা নির্ভর করে। আচ্ছা। তো যে কারণে এটা অনেক সার্জারির চেয়ে কিছুটা এক্সপেন্সিভ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তারপরেও আমার মনে হয় অন্যান্য দেশের তুলনায় আমরা যে দেশে করছি এটা কোয়াইট রিজনেবল, এবং এটা $1,200 অথবা এরকম একটা ইকুইভ্যালেন্ট পড়ে আর কি। দ্যাট ইজ রাফলি 1 লাখ বা এর চেয়ে একটু বেশি অথবা একটু কম এরকম মানে পড়ে। এক একজনের হ্যাঁ, ডিপেন্ড করে যে কি পরিমাণের গ্রাফটস আমরা ইউজ করছি সেটার উপরে আর কি। বিরতিতে স্যার একজন দর্শক ফোন করেছিলেন, উনি জানতে চেয়েছেন যে শরীরের অন্যান্য জায়গার চুলকে আপনি এখানে ট্রান্সপ্ল্যান্ট করতে পারবেন হ্যাঁ, কিনা? ডেফিনেটলি। আমরা যখন পিছনের চুল দেখি খুব ছোট বা চিকন এরিয়া, তখন আমরা অনেক সময় বিয়ার্ড থেকে নেই, দ্যাট ইজ বডি হেয়ার ট্রান্সপ্লান্ট বলে, চেস্ট থেকে নেওয়া যায় এবং পিউবিক হেয়ারস থেকে নেওয়া যায়। এটা প্রয়োজন বুঝে আর কি নেওয়া যায়, অবশ্যই নেওয়া যায়। স্যার যাদের কিনা হার্ট ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, এই ধরনের যারা একটু কমপ্লিকেশনের মধ্যে আছে, এই সমস্ত পেশেন্টরা কি এই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে পারবে কিনা? ডায়াবেটিস, হাই প্রেশার আমরা চেক করে নেই অপারেশনের আগে, কিন্তু এটা থাকলে করা যাবে না যে তা না, আমরা রেগুলারলি করছি। অনেক পেশেন্টের ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, কিন্তু ওগুলো নিয়ন্ত্রণে থাকতে হয়। ওগুলো নিয়ন্ত্রণ করে আমরা বেসিক কিছু ব্লাড টেস্ট, এক্সরে টেস্ট করে তারপরে আমরা করি, কিন্তু করা যায়। আচ্ছা স্যার, একটু মহিলাদের বিষয়টা আসতে চাই। অনেক মেয়েরাই আসলে অনেকেরই প্রয়োজন হয়, কিন্তু ভাবে যে হয়তো হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা শুধুমাত্র ছেলেদের ট্রিটমেন্ট। এই বিষয়টা আসলে আপনারা কেমন পার্সেন্টেজে করছেন? মেয়েদের জন্যও প্রযোজ্য এবং অনেক সুন্দর রেজাল্ট আসে, স্পেশালি যেই সমস্ত মেয়ের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার মতন হয়, হেয়ার লস হয়, সামনের দিকে দেখা যায় যে চুলগুলা হালকা হয়ে গেছে, স্ক্যাল্পটা দেখা যাচ্ছে, স্কিন দেখা যাচ্ছে, অথবা কপালটা একটু বড় হয়ে গেছে। এই ধরনের পেশেন্টদের আমরা ওই হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিই, এবং ছেলেদের মতনই রেজাল্ট ইজ ভেরি নাইস। 1 বছরের মধ্যে আগের মতো? হ্যাঁ, 6 মাসের মধ্যে ডিফারেন্স বোঝা যায়। আচ্ছা স্যার, এবারে যে বিষয়টা আসতে চাই যে অনেকেই জানতে চান যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করালে আদার্স হচ্ছে সাইড ইফেক্ট বা অন্যান্য কিছু? না, এটার সাইড এফেক্ট বলতে আমরা কিছু দেখি না, আচ্ছা। এবং ওইভাবে বলাও নাই যে এটা করলে অন্য একটা রোগ হওয়ার সম্ভাবনা থাকবে, এরকম কিছু নাই। কিন্তু যে কোনো সার্জারিতে কিছু নিয়ম নীতি আছে, রিচুয়ালস আছে, অ্যান্টিবায়োটিক্স ইউজ করা, পেইন কিলার্স, এবং যাদের ব্লাড প্রেশার হাই আছে অথবা ডায়াবেটিস আছে ওদের ওগুলো কন্ট্রোলে নিয়ে এসে করা, তো সেগুলো রেগুলেশন ফুলফিল করে কাজ করলে ইটস কোয়াইট সেফ। স্যার অনেকে বলেন যে অনেক দিন আগে চুল পড়ে গেছে, ঠিক অনেকটা গ্যাপ পরে কি ট্রান্সপ্ল্যান্ট করা যাবে কিনা? হ্যাঁ, ট্রান্সপ্লান্ট ক্যান বি ডান এনি টাইম, কারণ ট্রান্সপ্লান্ট আমরা অনেক সময় 60-র কোঠায় লোকজনও কিছু ট্রান্সপ্লান্টস করছে। একদম শেষে চলে এসেছি, একটু পরামর্শ শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে। আমি প্লাস্টিক সার্জন হিসেবে বলবো যে যাদের স্পেশালি যাদের ইয়াং ছেলেরা যারা আছে, টাক হয়ে গেছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার কারণে, তাদের অনেকেই হেজিটেশনে ভুগে, স্পেশালি জব মার্কেটে, বিয়ে শাদির ব্যাপারে অনেক সময় হেজিটেশন কাজ করে, এম্বারাসমেন্ট কাজ করে। হেয়ার ট্রান্সপ্লান্ট ইজ দ্য রাইট আনসার ফর দিজ ইয়াং ম্যান। আমার মনে হয় এরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিলে ওরা একটা নতুন কনফিডেন্স, নতুন লুক ফিরে পেতে পারে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নেব। তবে যেতে যেতে একটি কথা বলতে চাই, আজকের আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সম্পূর্ণ বৈজ্ঞানিক, সেফ এবং ঝুঁকিমুক্ত একটি ট্রিটমেন্ট, এবং এখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। তাই আপনাদের যাদের প্রয়োজন তারা নির্দ্বিধায় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিতে পারেন, এবং এভাবেই আপনারা আপনাদের সৌন্দর্যকে ধরে রাখতে পারেন। আগামী পর্বে আবার হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বৈশাখী টিভির সাথেই থাকবেন। খোদা হাফেজ।